ইতিহাসের এমন এক ব্যাংক ডাকাতির কথা বলবো যেখানে কোনো বন্দুক লাগেনি, কোনো অ্যালার্মও বাজেনি। পুরোটাই ছিল একটা হাইটেক অপারেশন। কিন্তু মজার ব্যাপার হলো এই বিশাল প্ল্যানটা ভেস্তে গিয়েছিল ছোট্ট একটা, একদম সাধারণ একটা ভুলে। চলুন এই অবিশ্বাস্য সাইবার ক্রাইমের গল্পটা একটু কাটাছেঁড়া করা যাক। এই যে সংখ্যাটা দেখছেন, $850 মিলিয়ন, ভাবা যায় প্রায় এই পুরো টাকাটাই চুরি হয়ে যাচ্ছিল, যা ইতিহাসের অন্যতম বড় সাইবার অ্যাটাক হতে পারত। কিন্তু আসল টুইস্টটা হলো কোনো হাইটেক সিকিউরিটি সিস্টেম কিন্তু এই ডাকাতি থামাতে পারেনি। এত বড় একটা কাণ্ড আটকে গেল স্রেফ একটা টাইপো, একটা বানান ভুলের জন্য। তো প্রশ্নটা তো আসেই, তাই না? কিভাবে এত বড় একটা ডিজিটাল ডাকাতি একটা সামান্য বানান ভুলের কাছে হেরে গেল? আচ্ছা, এই অবিশ্বাস্য গল্পটা বুঝতে হলে আমাদের একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। দেখতে হবে কতটা নিখুঁত ছিল তাদের প্ল্যান। হ্যাকারদের টার্গেটটা কিন্তু ছোটখাটো ছিল না, তাদের লক্ষ্য ছিল আকাশ ছোঁয়া। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক থেকে প্রায় $1 বিলিয়ন বের করে নেওয়া। এখানে কোনো বন্দুক মুখোশ বা ভল্ট ভাঙার ব্যাপারই ছিল না। তাদের একমাত্র অস্ত্র ছিল একটা কিবোর্ড। বলা যায় এটা ছিল একেবারে নতুন এক ধরনের ব্যাংক ডাকাতি, যেটা কিনা সরাসরি গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমকেই টার্গেট করেছিল। এই প্ল্যানের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কিন্তু শুধু টেকনোলজি ছিল না, আসল চালটা ছিল টাইমিংয়ের। হ্যাকাররা কি করেছিল জানেন? তারা আন্তর্জাতিক টাইম জোন আর উইকেন্ডের ছুটিকে তাদের অস্ত্র বানিয়েছিল। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বুঝবেন। দেখুন, অ্যাটাকটা শুরু হলো বাংলাদেশে বৃহস্পতিবার, ওয়ার্কিং ডেতে। এরপরেই শুক্র শনি বাংলাদেশে উইকেন্ড, ব্যাংক বন্ধ। আবার যখন বাংলাদেশের রবিবার অফিস খুলল, তখন নিউ ইয়র্কের রবিবার, ফেডারেল রিজার্ভ বন্ধ। কি দারুণ একটা ফাঁদ, তাই না? এই লম্বা ছুটির ফাঁকে কোনো কিছু খতিয়ে দেখার বা আটকানোর সুযোগই ছিল না। এখন এই প্ল্যানটা সাকসেসফুল করতে হলে হ্যাকারদের তো ব্যাংকের সিস্টেমের ভেতরে একেবারে অদৃশ্য হয়ে যেতে হবে, তাই না? আর সেজন্য তারা টার্গেট করল ঠিক সেই জায়গাটাকে, যাকে বলা যায় আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমের হার্ট বা হৃৎপিণ্ড, সুইফট নেটওয়ার্ক। সোজা কথায় এটা হলো একটা গ্লোবাল মেসেজিং সিস্টেম, যেটা দিয়ে এক ব্যাংক আরেক ব্যাংকে টাকা পাঠানোর ইনস্ট্রাকশন দেয়। আর এখানেই ছিল তাদের মাস্টার স্ট্রোক। দেখুন, ম্যালওয়্যার ঢুকিয়ে সুইফট সিস্টেমের কন্ট্রোল তো তারা কয়েক মাস আগেই নিয়েছিল, কিন্তু আসল চালটা ছিল অন্য একটা জায়গায়। তারা কি করল? যে প্রিন্টারটা থেকে সব ট্রানজ্যাকশনের রেকর্ড অটোমেটিক প্রিন্ট হয়ে বের হতো, সেটাকেই অকেজো করে দিল। এর মানে কি দাঁড়ালো? কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট তো থাকছেই না, ফিজিক্যাল কোনো প্রমাণও থাকছে না। আর ওদিকে ব্যাংকের লোকজন, তারা তো ভাবছে আরে প্রিন্টারটা হয়তো এমনি খারাপ হয়ে গেছে। তো সিস্টেম যখন পুরোপুরি তাদের কন্ট্রোলে, হ্যাকাররা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে মোট 35টা ফেক ট্রান্সফার রিকোয়েস্ট পাঠালো। আর তাদের প্ল্যানটা কিন্তু দারুণ কাজ করছিল। প্রথম কয়েকটা রিকোয়েস্ট তো কোনো ঝামেলা ছাড়াই পাশ হয়ে গেল। $81 মিলিয়ন সোজা চলে গেল ফিলিপাইনের কিছু অ্যাকাউন্টে। সবকিছু ঠিকঠাকই চলছিল। এরপর এলো $20 মিলিয়ন আরেকটা ট্রান্সফার রিকোয়েস্ট। আর ঠিক এখানেই, ঠিক এই লেনদেনটাতেই এত বড় একটা নিখুঁত প্ল্যান একটা ছোট্ট, খুবই সাধারণ একটা মানবিক ভুলের জন্য আটকে গেল। ভুলটা কি ছিল শুনলে অবাক হবেন। অবিশ্বাস্য রকম সাধারণ একটা ভুল। প্রাপকের নামের জায়গায় ফাউন্ডেশন লিখতে গিয়ে হ্যাকাররা লিখে ফেলেছিল ফান্ডেশন। জাস্ট একটা অক্ষরের ভুল। FOUNDATION এর জায়গায় FANDATION। আর এই ছোট্ট একটা বানান ভুলই একটা ইন্টারমিডিয়ারি ব্যাংকের এক অফিসারের চোখে পড়ে যায়। তার সন্দেহ হয়, আর সন্দেহ হওয়াতেই তিনি ট্রানজ্যাকশনটা হোল্ড করে দেন আর ভেরিফাই করার জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাস, ওই একটা ফোন কলই পুরো খেলাটা ঘুরিয়ে দিল। সবাই অ্যালার্ট হয়ে গেল, আর বাকি $850 মিলিয়ন ট্রান্সফার আটকে গেল। আচ্ছা, তাহলে যে $81 মিলিয়ন মধ্যেই চুরি হয়ে গিয়েছিল, সেই টাকাটার কি হলো? চুরি করা টাকাগুলো প্রথমে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে পাঠানো হয়। সেখান থেকে টাকাটা খুব দ্রুত চালান করে দেওয়া হয় ক্যাসিনোতে। এখন প্রশ্ন হলো, ক্যাসিনোতেই কেন? কারণ সেই সময় ফিলিপাইনের ক্যাসিনোগুলো অ্যান্টি মানি লন্ডারিং আইনের আওতায় পড়ত না। টাকাগুলোকে ক্যাসিনোর চিপে কনভার্ট করে কিছু খেলা দেখিয়ে আবার ক্যাশ করে নিলে সেটার উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। তো এই ঘটনার পর এর প্রভাব ছিল ব্যাপক আর বিশ্বজুড়ে। এই ঘটনার পর যা যা হলো সেটাও দেখার মতো। যেমন ধরুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হলো। গ্লোবাল সিকিউরিটির কথা বললে সুইফট নেটওয়ার্ককে তাদের সিকিউরিটি প্রোটোকল আরও অনেক বেশি স্ট্রং করতে হলো। এমনকি ফিলিপাইনের আইনেও বদল আনতে হলো। ক্যাসিনোগুলোকে অ্যান্টি মানি লন্ডারিং আইনের ভেতরে নিয়ে আসা হলো। কিন্তু এত কিছুর পরেও একটা ব্যাপার হলো, প্রায় $66 মিলিয়ন কোনো হদিস আজ পর্যন্ত পাওয়া যায়নি।
আসলে এই পুরো হেজটা ছিল একটা বিশাল ওয়ার্নিং সাইন। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের এই যে কানেক্টেড ডিজিটাল ফিনান্সিয়াল ওয়ার্ল্ড, এটা আসলে কতটা ভঙ্গুর হতে পারে। আর সব শেষে এই ঘটনাটা একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? আজকের দিনে যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো আরও জটিল সব প্রযুক্তি নিয়ে কাজ করছি, তখন ভাবার বিষয় হলো কোনো ছোট্ট একটা মানসিক ভুল পরবর্তী গ্লোবাল ক্রাইসিস বা বিশ্ব সংকটের কারণ হয়ে দাঁড়াবে।